শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগির সংস্কার, একবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানালেন শিক্ষামন্ত্রী। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু বললেন কাদের। আন্দোলনে বিদেশ নির্ভরতা কমাতে চান যুগপথের নেতারা। রাজীবের ছত্রছায়া থেকে সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর, এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। ৭১ পরাজিত শক্তি ১৫ আগস্ট ও ২১ আগস্টের জন্য দায়ী, নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে বললেন রাষ্ট্রপতি। এবং হিটওয়েভের সতর্কতা ভেঙে এলো স্বস্তির বৃষ্টি, থাকতে পারে আরও কয়েকদিন। বজ্রপাতে ৩ জেলায় ৬ জনের মৃত্যু। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিপার, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ফের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এবছরের শুরুতে চালু হওয়া নতুন কারিকুলামে অসঙ্গতিগুলি শিগগিরই দূর করা হবে। প্রচলিত শিক্ষা কারিকুলামে হঠাৎ আমূল পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা পদ্ধতির বাস্তবায়নে সরকার অভিভাবক দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপরে। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। এবছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করে সরকার, যেখানে আনন্দ নির্ভর শিক্ষা, অভিজ্ঞতা ও মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসা এবং কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। শিক্ষা কারিকুলামের এই পরিবর্তনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু অভিভাবক নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানালেও সমালোচনা করেন বেশিরভাগই। প্রতিবাদের আন্দোলনেও নামেন কেউ কেউ। শিক্ষাবিদ গবেষকরা বলছেন, কোন রকম যাচাই বাছাই এবং পাইলটিং ছাড়াই শিক্ষা ব্যবস্থায় হঠাৎ আমূল পরিবর্তনে অভিভাবক ও সরকার দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি যে যারা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তারা মনে করছেন যে তারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটি দর্শন নিয়ে শিক্ষাক্রম বাস্তবায়ন করছেন। আর যারা এটার স্টেক হোল্ডার্স, বিশেষ করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের চরম অসন্তুষ্ট শুরু থেকেই আছে। এবং আমি মনে করি যে এই দুই গ্রুপের যে মত পার্থক্যের যে বিষয়টি, সেটি আরও আসলে মিনিমাইজ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, হঠাৎ করেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী কারোর জন্যই সুখকর নয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটের সাথে ভারসাম্য রেখে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া, আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা একেবারেই সেটা চলে যাবে এটা প্রত্যাশা করাটা কঠিন, এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে। মন্ত্রী জানান, কারিকুলামের অসঙ্গতিগুলো দূর করতে বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের আলোকের শিগগিরই সংস্কার আনা হবে। আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যে মতামত দিয়েছেন। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি। যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তো বা কমিয়ে আনা যেতে পারে, এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেটাও, সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে, তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। কোনো পর্যায়ে একটানা 3 ঘন্টা বেশি পরীক্ষা হওয়ার সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি দাবি করেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সামনে ইস্যু না থাকায় এখন গণ অভ্যুত্থান লিফলেট এসে ঠেকেছে। আরও জানাচ্ছেন আল নোমান। সমসাময়িক ইস্যু নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন বিএনপির আন্দোলন ও তাদের বিদেশ নির্ভরতা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইস্যু না থাকায় বিএনপির গণ আন্দোলন এখন লিফলেটে নেমেছে। তাদের সামনে এখন কোনো ইস্যু, এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে
লিফলেট বিতরণে আসতেও। ওবায়দুল কাদেরের দাবি, বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি বলেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দাবি করে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধি অর্থনৈতিক বিষয়, এতে দেশে কোনো প্রভাব পড়বে না। ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আল নোমান, দেশ টিভি, ঢাকা। কোনো পরাশক্তির দিকে তাকিয়ে থেকে নয়, বরং দেশে একটি কার্যকরী গণ আন্দোলন তুলে ধরতে চায় বিএনপির সঙ্গে থাকা যুগপথের সমমাননা রাজনৈতিক দলগুলো। আর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা সুযোগ সুবিধা দিয়ে বিদেশি শক্তিগুলোকে নিজেদের পক্ষে ধরে রাখলেও জনসমর্থনের ভিত্তিতে একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারলে পরাশক্তিগুলোর সমর্থন পাবে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদন। একদিকে নিজেদের নিরাপত্তার ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভারতের পরোক্ষ সমর্থন, অন্যদিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ। এমন একটি প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয় গেল 7 জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের তৎপরতায় বিএনপি নেতৃত্বাধীন চলমান এক দফা আন্দোলনের পালে কিছুটা বাতাস পেলেও নির্বাচন পরবর্তী সময়ে তা অনেকটাই থিতু হয়ে আসে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থতার জন্য যুগপৎ আন্দোলনের নেতাদের বিদেশ নির্ভরতা নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে চলমান আন্দোলনে বিদেশিদের সমর্থন শক্তি যোগালেও আগে দেশের অভ্যন্তরে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি, এমনটি মনে করেন যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষ কিন্তু আওয়ামী লীগের কাছে যাচ্ছে না, আমাদের কাছে আসে। সেই জন্য আমরা বলছি যে এই গণ আন্দোলনটা গড়ে তোলবার এখনো সুযোগ আছে। সেটা যদি গড়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক এই শক্তির ব্যালেন্স চেঞ্জ হতে বাধ্য। একটা আন্দোলনে যদি পরিবর্তন হয়, এই যে দেখেন মালদ্বীপে মুইজ্জু, ভারত সব তাদের কথা মতো চলতে হচ্ছে না এখন। তা আমরাও যদি দাঁড়িয়ে যেতে পারি, ওয়াই উই কেয়ার ফর ইভেন আমেরিকা, মানে আমি বলছি ইন্ডিয়াকেও কেয়ার করার দরকার নেই, আমার চিনিকেও কেয়ার দরকার নেই, আমি আমার দেশের ব্যাপারেই কেয়ার করছি। তারপরে তোমাদের সাথে যাদের যাদের মিশবে তাদের সাথে আমার সম্পর্ক হবে, এরকম জায়গায় আমি ইজিলি থাকতে পারি। নির্ভর করছে আমি দেশের আন্দোলনটা গড়ে তুলতে পারছি কিনা। বিএনপির এই ভাইস চেয়ারম্যানও মনে করেন, পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে একটি দেশের যে কোনো ধরনের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখলেও তাদের সমর্থন আদায়ে আগে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি। এখন বিএনপি দল গুছিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীকে যদি আন্দোলনে সম্পৃক্ত করতে পারে, কূটনীতির কোনো সমস্যা হবে না। বিএনপি নিশ্চয়ই বিদেশি শক্তিসমূহের সমর্থনও পাবে। তবে বিএনপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তিতে, জনগণের শক্তিতে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছে, যে এই মুহূর্তে জনগণ সোচ্চার হবে, রাজপথে নেমে আসবে, তখন তাদেরকে দেখা যাবে যে এই আন্দোলনকারী শক্তিকেই তারা সমর্থন দেবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি এখনো একমাত্র ভরসা বলেও মনে করেন এই নেতা। বিএনপি এই মুহূর্তে জনগণের একমাত্র ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অসম চুক্তি সহ স্থলবন্দর, সমুদ্র বন্দর ও সড়ক যোগাযোগ সহ ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ার পরও দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে বাধা হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে মগবাজারে এলডিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অলি। বলেন, গেল 15 বছরের সুপরিকল্পিত দেশের আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে সরকার। অন্যায়ভাবে আইনের প্রয়োগ মধ্য দিয়ে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়া হচ্ছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে দেশের সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় শুরু করেছেন মন্তব্য করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে
বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাব, একটা জান্না নিয়ে দাঁড়ায় যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ৭১-এর পরাজিত শক্তি ১৫ আগস্ট ও ২১-এর শক্তি সৃষ্টি করেছিল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে একান্নতা জানিয়ে শুভেচ্ছা বাণী পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও জানাচ্ছেন শামীমা আক্তার। মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ৮ম জাতীয় সম্মেলন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিএনপি জামায়াত সরকার সারা দেশে সাম্প্রদায়িক, জাতিগত ও রাজনৈতিক সন্ত্রাস চালায়। সে সময় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্তের জন্য ২০১৪ সালের ১ এপ্রিল শাহাবুদ্দিন চুপ্পু কমিশন গঠন করা হয়। সেই কমিশনের ১,৪০০ পৃষ্ঠার প্রতিবেদন গেজেট আকারে প্রকাশ করা হয় এই সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ৭৫ পরবর্তী সরকারের হাত ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। সংবিধানকে একটি সাম্প্রদায়িক সংবিধানে পরিণত করা হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ৭৫-এর নির্মম ট্র্যাজেডির পর তা আর ধরে রাখা যায়নি। পরাজয়ের গ্লানি আজীবন আগুনের লেলিহের শিখার মতো দাউ দাউ করে জ্বলে। আসলে তাই তো জ্বলেছে বলেই তো 15 আগস্ট তারা ঘটনা, 21শে আগস্ট, বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, যে আদর্শ ও চেতনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ৭৫-এর পর তা আর ধরে রাখা যায়নি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। এ সময় রাষ্ট্রপতি তরুণ সমাজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর। নামে বেনামে গড়েছেন বহু সম্পদ, দলে দখল করেছেন বাড়ি। এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। বাজার রোডে সনাতনদের জমি দখলে নিয়ে দিনে দুপুরে মাদ্রাসা গড়েছেন তিনি। রাজীবের বিদেশের ব্যবসা দেখভাল করেন জাহাঙ্গীর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে জনদরদি বলে দাবি করেছেন রাজীব। রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের ৩য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সম্পদ আর ত্রাসে সাভারের সম্রাট এই রাজীব সম্পদ আড়াল করতেও বেশ কৌশলী। রাজীবের রাজনীতির ছত্রছায়ায় সম্পদের কুমির মামা, বড় ভাই সবাই। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির ১৩ তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই ১১ একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে ১০% জায়গায় দখল করে বানান ৫ তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব, জাহাঙ্গীর। একই এলাকায় ১২% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় ৪০% আরও একটি ১০০ কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের। ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন ২৮০% জমি। ধামরাই ফুডনগরে ১১৩% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঢাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গা আপনার তো আমার আপনি ২ দিন লাগবে হুন্ডাতে জায়গা দেখতে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমি শিপবিল্ডিং এর কাজ করি। আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। ফখরুল আলম সমর তার নিজস্ব ব্যবসা আছে।
রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকে গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে, নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ, জুজুৎসু অ্যাসোসিয়েশন নিউটন সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। আবহাওয়া অফিসের হিট অ্যালার্ট উপেক্ষা করে বৃষ্টিতে ভিজল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। এতে গরম কাটিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। আবহাওয়া এমন অবস্থা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাই বজ্রপাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ইমি আজিমের রিপোর্ট। সকালের শুরুতেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টি কমিয়েছে গত 2 দিনের তীব্র দাবদাহ। সকাল 10টার পর বৃষ্টি কেটে গেলেও দেখা মেলেনি সূর্যের। তবে হালকা হিমেল হাওয়া চলতে থাকে দুপুর পর্যন্ত, যা জনজীবনে নামিয়ে আনে স্বস্তি। কর্মজীবী মানুষদের মধ্যে দেখা মিলেছে স্বাচ্ছন্দ্য। এখন সকালে একটু বৃষ্টি হওয়ার পরে কিছুটা তাপমাত্রা কমেছে। বৃষ্টি হলে তো ভালোই হয়, বৃষ্টি হলে তো একটু ঠান্ডা থাকে, চালাইতে হলে তো একটু আরাম পাওয়া যায়। যেমন আবহাওয়াটা হন বর্তমানে ঠান্ডা, গরম তেমন রাখতেছে না, গাড়ি চালাইতে আরাম পাইতেছি। আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকার আভাস দিয়ে এ আবহাওয়াবিদ জানান, সম্ভাবনা রয়েছে কয়েকটি বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়ার। খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এমন অবস্থা আগামী 2 দিন তাপমাত্রা কমালেও আবারও দাবদাহের সম্ভাবনা দেখছেন তারা। আর বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এটা সামনের আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তারপরে হয়তোবা দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেলে আবার একটু টেম্পারেচার রাইজ করতে পারে। এদিকে রাজধানীতে সকালে হলেও হবিগঞ্জ সহ দেশে বেশ কিছু জেলায় শুক্রবার রাতেই শুরু হয় হালকা বৃষ্টিপাত। এছাড়া বজ্রপাতে টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদীতে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। নারী খেলোয়াড়দের যৌন হয়রানি করার অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিভাবক হিসেবে নারী খেলোয়াড়দের দায়িত্ব পালন না করে যৌন হয়রানি করত নিউটন। র্যাব জানায়, খেলোয়াড়দের পোশাক পরিবর্তনের রুমে প্রবেশ করে তাদের ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখত নিউটন। পরবর্তীতে ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাদের একাধিকবার ধর্ষণ করত নিউটন। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করেন রফিকুল ইসলাম।
দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। এবার জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড প্রায় 40 কাঠা জমির উপর নান্দনিক বাণিজ্যিক ভবন জেসিএক্স আইকন 100 এর নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়। জেসিএক্স এর নতুন এ প্রকল্পে 3টি বেসমেন্ট ও একটি গ্রাউন্ড ফ্লোর ছাড়াও ভবনটিতে 6,900 স্কয়ার ফুট থেকে শুরু করে 15,300 স্কয়ার ফুট পর্যন্ত আয়তনের 17টি ফ্লোর রয়েছে। এতে যোগ দেন এফবিসিআই এর পরিচালক ও জেসিএক্স ডেভেলপমেন্টের লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন জাপানের ফ্রিড গ্রুপের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান তোশিওকো মোনোইশি সহ জেসিএক্স এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রকল্প সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় সত্যিকার অর্থে নতুন দিগন্ত সূচনা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। দেখছেন সংবাদরাত।